বারাণসী, বেনারস বা কাশী যে নামেই ডাকেন না কেন, এইখানে কিন্তু মহাদেব নিজে বিরাজমান। এখানে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথ আছেন। তো আজকের এই ব্লগটা বেনারস নিয়ে। ওয়েলকাম টু বেনারস। ভারতবর্ষের যে কোনো রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু বেনারস ওয়েল কানেক্টেড। এখানে কিন্তু একটা নয়, দুটো বড় রেলওয়ে স্টেশন আছে। একটা হলো বারাণসী জাংশন আর একটা হলো দীনদয়াল উপাধ্যায় জাংশন। তো আমরা দীনদয়াল উপাধ্যায় জাংশনেই কিন্তু এসেছিলাম। আমাদের রাতে 2:30টার সময় আমাদের নামিয়েছিল বলে আমরা এখানে রিটায়ারিং রুম আগে থেকে বুক করে নিয়েছিলাম। এক ঝলকে এই রিটায়ারিং রুমটা আপনাদের আমি শেয়ার করছি, কারণ অনেকেরই কৌতূহল থাকে রিটায়ারিং রুমগুলো কেমন হয়। তবে আমারও কিন্তু এটা প্রথমবারই অভিজ্ঞতা ছিল। এখানে আমরা ডবল বেডের রিটায়ারিং রুম বুক করেছিলাম, যেটা আইআরসিটিসি ওয়েবসাইট থেকেই কিন্তু পিএনআর নাম্বার দিয়ে বুকড হয়। এখানে এসিও আছে, বসার জায়গা আছে। খুব বেসিক কিছু অ্যামিনিটিস নিয়ে কিন্তু এই রিটায়ারিং রুমগুলো একটা রাতের জন্য থাকা যেতে পারে। এখানে আয়নাও আছে আর এখানে কিন্তু টয়লেটও আছে। আমরা যেহেতু এবার ট্যুরটা শুধু দুজনে নয়, আমাদের মাদেরকে নিয়েও করেছিলাম, তো আমরা 2টো রিটায়ারিং রুম বুক করেছিলাম। এখানে কিন্তু টয়লেটটা বেশ বড় এরিয়াতে। বাকি স্টেশনের আমার জানা নেই, আমার যেহেতু প্রথমবার অভিজ্ঞতা, তাই দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে যে রিটায়ারিং রুম আছে সেটা কিন্তু একটা রাতের জন্য বা বড়জোর একটা দিনের জন্য থাকা যেতেই পারে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন বা যেটার আগে নাম ছিল মুঘলসরাই জাংশন, এই স্টেশনের বের হলেই কিন্তু এখানে অটো অ্যাভেলেবেল। প্রচুর অটো আছে যা আপনাকে বারাণসী মেন যে শহর সেখানে পৌঁছে দেবে। এখানে মেন শহর যেতে কিন্তু সময় লাগবে এই 40 থেকে 50 মিনিটের মতো। তো আমরা এরকম একটি অটো বুক করে আমাদের টোটাল লেগেছিল 400 টাকা। এই 400 টাকায় অটোটা বুক করে আমরা কিন্তু চলে গেছিলাম বারাণসী মূল শহরে। অটো নামিয়ে দেওয়ার পর আমাদের যে শহরের মধ্যে যেখানে আমাদের হোটেল বুক করা ছিল সেটা কিন্তু ওখানে আর কোনো অটো বা রিক্সা অ্যাভেলেবেল নয়। তো সেইটুকু পথ আমাদের হেঁটেই যেতে হয়েছিল। তবে হ্যাঁ, এরকম একটি জায়গায় কেন বুক করলাম আমি একটা হোটেল, সেটা আমি আপনাদের সাথে আগে গিয়ে শেয়ার করছি। কারণ লোকেশনের দিক থেকে এটা কিন্তু বারাণসীর 1 নাম্বার জায়গা আমার মনে হয়। আমার কিন্তু এই লোকেশনে প্রথমবার স্টে নয়, আমি এর আগেও এখানে স্টে করেছি। বারাণসীর মূল প্রাণবিন্দু কিন্তু বলা যায় দশাশ্বমেধ ঘাটকে, আর এটা সেই দশাশ্বমেধ ঘাটের ওপরেই আমাদের হোটেল এমআরকে। এখান থেকে কিন্তু বোঝা যাবে না একটি হোটেল আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আমাদের হোটেলে। এই যে রাস্তাটা, এটা দশাশ্বমেধ ঘাটে গেল, সামনের ওই বাঁকটা নিলেই দশাশ্বমেধ ঘাট। বাইরে থেকে হোটেলটা যেরকম, ভেতরে কিন্তু পুরোটাই ডিফারেন্স। এটা হলো এই রিসেপশন এরিয়া। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে প্রথমেই এই রিসেপশন চলে আসবে। এরপরে আমাদের যে স্টেটা সেটা হলো এরও ওপরের ফ্লোরটাতে। এই ওপরের ফ্লোরটা দেখুন, এই ওপরের ফ্লোরটা দেখলে কিন্তু বাইরে থেকে সত্যি বোঝা মুশকিল। এটা হলো আমাদের রুম। এই রুমটা যথেষ্ট ওয়েল ডেকোরেটেড। হোটেল এমআরকে কি কিন্তু আমি 2019-এও একবার স্টে করেছি, আবার এইবারও করেছি। আমি কিন্তু এই হোটেলটাকে লোকেশানে কিন্তু 10-এ 10, আর এদের যে সার্ভিস সেটাতেও কিন্তু আমি 10-এ 8 দিতে বাধ্য। হোটেলের রুমও যথেষ্ট ভালো, পরিষ্কার। একটা হোটেলে যেই সব বেসিক অ্যামিনিটিস থাকা দরকার এখানে এরা সবই রেখেছে। টিভি আছে, ওয়ার্ড্রব আছে, টয়লেটটাও বেশ বড়। আমাদের রুম কস্ট পড়েছিল 3,500 পার ডে। আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রুমে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম দশাশ্বমেধ ঘাটে। এটাই সেই বারাণসীর মূল দশাশ্বমেধ ঘাট। এখানেই কিন্তু বহু ইতিহাস জুড়ে আছে। দশাশ্বমেধ ঘাটে আমরা এসেছি কারণ আমরা আজকে বাবা বিশ্বনাথের দর্শন করে পুজো দিতে যাব। তো সেই পুজো দেওয়ার আগে গঙ্গা স্নানটা করব বলে আমরা রেডি হয়ে বাইরে চলে এসেছিলাম।
কথিত আছে মা পার্বতী যখন বাপের বাড়ি থেকে কৈলাসে যাচ্ছিলেন, এই বারাণসীতে এসে কিছুদিন ছিলেন, তখন এখানে মহাদেব নিজেও এসেছিলেন। তখন তাদের এই জায়গাটা এত ভালো লেগে যায় যে এখানে মহাদেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ স্থাপন করে যান, যেখানে মহাদেব নিজে বিরাজমান। নাও এই যে বাইরের ওয়েদারটা এতটাই গরম ছিল যে জলে নামার পরে আমরা কিন্তু সকলেই বাচ্চাদের মতো হয়ে গেছিলাম। আমরা কিন্তু জল থেকে নেমে ওপরে উঠতেই চাইছিলাম না, কারণ জলটা বেশ ঠান্ডা ছিল। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা বিশ্বনাথ দর্শন করব বলে। বাবা বিশ্বনাথ দর্শন করার জন্য কিন্তু আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এখানে এই গেটটা আছে, এই গেটটা কিন্তু দশাশ্বমেধ ঘাটে যে রাস্তাটা দিয়ে আমি এতক্ষণ হেঁটে এসেছিলাম, এই গেটটা দিয়েও বাবা বিশ্বনাথের দর্শন হয়। কিন্তু আমরা এখানে যাব না, কারণ আমরা কিন্তু বুক করেছিলাম অনলাইনে সুগম দর্শনের, যেটা কিন্তু 250 টাকা করে পার হেড বুক করতে হয়েছিল। কেন এই সুগম দর্শন আমি বুক করেছিলাম সেটার কারণ হচ্ছে এখানে নর্মাল যে লাইন আছে সেটা কিন্তু অনেক বড়। তো আমি প্রেফার করব আমি সবাইকে যে আপনারা সুগম দর্শনের টিকিট কিন্তু অনলাইনে বুক করে তবেই বারাণসী আসুন, যাদের পক্ষে সম্ভব হবে, কারণ নর্মাল লাইন কোথায় শুরু বা কোথায় শেষ সেটা বোঝানো মুশকিল। গুগলে গিয়ে সুগম দর্শন কাশী বললে কিন্তু এখানে কাশী বিশ্বনাথের অফিসিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পারবেন। এখানে গিয়ে কিন্তু অনলাইন সার্ভিসে গিয়ে সুগম দর্শন আছে, সুগম দর্শনে গিয়ে কিন্তু আপনি এখানে বুক নাও করলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, যেখানে খুব বেসিক কিছু তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তারপরে আপনাকে ডেট এবং টাইম দিয়ে কতজন যাচ্ছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এবং সেখানে পেমেন্ট করে দিতে হবে। আর এখানে কিন্তু এছাড়া চাইলেও আপনি আরতি, তারপরে এখানে মহাদেব পূজা, বিভিন্ন রকম বুকিং এখানে সম্ভব হয়। বারাণসী এসছেন 2-3টে জিনিস কিন্তু একদম মিস করবেন না। এখানে আছে রাবড়ির লস্যি, এই রাবড়ির লস্যি কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এখানে বিভিন্ন জায়গায় সেটা পাওয়া যায়। আরেকটা জিনিসও মিস করবেন না, সেটা হলো বারাণসীর রাবড়ি, যেটা খেয়ে দেখলে তবেই বুঝবেন আমি কেন খেতে বলেছি। দশাশ্বমেধ ঘাট থেকে আসলেই গোধুলিয়া মোড় আছে, এখান থেকে কিন্তু আপনি রিক্সা নিয়ে নিতে পারবেন, হাটে টানা রিক্সা, 4 জন করে বসা যায়। এই রিক্সা করলে কাশী বিশ্বনাথে গেট নাম্বার 4-এ আপনাদেরকে নামিয়ে দিতে বলবেন। এখানে যারা অনলাইনে বুক করছে তাদের এন্ট্রিটাই গেট নাম্বার 4-এ আছে। এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য ফুল পাওয়া যাচ্ছে, প্রসাদ পাওয়া যাচ্ছে। এই গেট নাম্বার 4 দিয়ে ঢুকেই কিছু সিকিউরিটি চেক হওয়ার পরে কিন্তু এই মূল কাশী বিশ্বনাথ মন্দিরটা আপনার চোখে আসবে। এই এত দূর পর্যন্ত আপনি কিন্তু ফোন নিয়ে আসতে পারবেন, এখানে ফোন ফ্রিতে রাখা যাবে। আর এই দেখুন এখানে যারা নর্মাল দর্শন করতেছে তাদের লাইনটা দেখুন, এই লাইনটা কোথায় শুরু কোথায় শেষ সেটা কিন্তু বোঝানো মুশকিল। তো এখানে আসার পরে আপনি এখান থেকে আবার ফোন আর জুতো রেখে ভেতরে প্রবেশ করতে পারবেন বাবার। এখানে কিন্তু অনলাইন টিকিটটা প্রিন্ট আউট আনবেন, কারণ ভেতরে সেটা চেক করবে। কাশী বিশ্বনাথের এই নতুন কমপ্লেক্সটা কিন্তু 2021-এ উদ্বোধন হয়েছে। পুরো মন্দির সাইডটাকে রেনোভেশন করা হয়েছে। ভেতরে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে, টয়লেটেরও ব্যবস্থা আছে। বিশ্বনাথ মন্দিরে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই বলে আমি আর আপনাদের ভেতরটা দেখাতে পারিনি, আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম। তো সব কিছুই আর ব্লগে দেখানো যাবে না, তো আপনারা সেটা এসে কিন্তু সামনেই দেখে নেবেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দিরে আমরা আবার আরেকটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম কালভৈরব মন্দির। গেট নাম্বার 4 থেকে বেরিয়ে একটা রিক্সা, যেটা আমাদেরকে 400 টাকা নিয়েছিল কালভৈরব মন্দির পৌঁছে দেবে বলে, বাকিটা এরকম পায়ে হেঁটে সরুগলিতে যেতে হবে। ওখানে ভেতরে ওই জায়গাটাতে মন্দির আছে। বারাণসীর কিন্তু এই অদ্ভুত সৌন্দর্য, অলিতে গলিতে এরকম সুন্দরভাবে পেন্টিং করা আছে। বাবা বিশ্বনাথ এবং কালভৈরব দুটো মন্দিরে পুজো দিতে দিতে আমাদের বেঁচে গেছিল বিকেল 4টে। আমাদের সকাল থেকে খাবার কিছুই পেটে পড়েনি, তো
তো আমরা কালভৈরব মন্দির থেকেই 200 মিটার দূরেই আছে এই রেস্টুরেন্ট বিশ্বনাথম। বিশ্বনাথমের খাবারের কোয়ালিটি এবং বিশ্বনাথম এই রেস্টুরেন্টের কিন্তু ওয়েল ডেকোরেটেড, যথেষ্ট ভালো। তো আমরা এখানেই আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চ শেষে আমরা কিন্তু চলে এসেছিলাম এই দাসেসামেদ ঘাটে, কারণ এখানেই আছে বারাণসীর মূল আকর্ষণ। হ্যাঁ, সেটা হলো গঙ্গা আরতি। তো সেই গঙ্গা আরতি দেখব বলেই আমরা কিন্তু ঘাটে চলে এসেছিলাম। এই গঙ্গা আরতি দেখার জন্য আপনাকে আগে থেকে এখানে জায়গা নিয়ে পাড়ে বসতে হবে, অথবা আমরা যেটা করেছিলাম সেটা হলো এই নৌকার মধ্যে কিন্তু বসে আমরা গঙ্গা আরতিটা দেখব। নৌকায় বসলে এখান থেকে ওই সামনের স্থানটাতেই গঙ্গা আরতি হবে। এই নৌকা কিন্তু গঙ্গা আরতি দেখার জন্য 100 টাকা পার হেড নিয়ে নেয়, এবং এই আরতির পরে আমরা এই গঙ্গাটা ঘুরবো বলে আমাদের কাছ থেকে 200 টাকা পার হেড করে নিয়েছিল। তো তোমাদের আজকে দুজনে সারাদিনে ঘুরে কেমন লাগলো? আজকে সারাদিন ঘুরে আমাদের খুবই ভালো লাগলো, কিন্তু একটু বেশি ঘুরেছি তো তার জন্য একটু কোমরটা খুবই ব্যথা করছে। আবার থেকে আবার ঘুরছি, আবার খুবই ভালো লাগে, খুব মজা হয়েছে আমাদের। হ্যাঁ, পুজো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, খুবই ভালোভাবে। আর গঙ্গাতে ভালোভাবে স্নান করলাম, আমরা সবাই মিলে সাঁতার কেটেছি আমরা গঙ্গাতে, কাশির গন্ধে। হ্যাঁ, আমি আর দিদি পূজা তিনজনায় সাঁতার কেটেছি গঙ্গাতে। বাপ্পাও স্নান করেছে, ডুব দিয়ে স্নান করেছে। বাপ্পা সাঁতার কাটেনি, কিন্তু ডুব দিয়ে চান করেছে বাপ্পা। তো আমরা এই বোটটাতে যে চেয়ার দেওয়া আছে এখানে আমরা বসে আছি। এখন আমাদের সন্ধ্যা আরতি দেখিয়ে তারপরে পুরো গঙ্গাটা ঘোরাবে। এখানে আমাদের পার হেড খরচা হচ্ছে 200 টাকা করে পার হেড। তো এখন গঙ্গা আরতি দেখবো, তারপরে আমরা ঘুরবো, কারণ আমাদের এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে। হয়তো একটু আগে আসলে আমরা আগে ঘুরতাম, পরে গঙ্গা আরতিটা দেখতাম। আর এখন বললো দাদা গঙ্গা আরতিটা শুরু হয়ে যাবে, তো ঘুরতে গিয়ে আবার ঘুরে আবার এসে গঙ্গা আরতিটা দেখা মুশকিল হয়ে যাবে। তো আগে আমরা আরতিটা দেখে তারপর আমরা ঘুরবো। এখানে আবার লেমন টিও নিয়ে চলে আসে, আবার এখানে আবার প্রদীপও নিয়ে আসছিল। তো এরা সবাই লেমন টি খাচ্ছে এখন। আমার লাঞ্চটা এতটা দেরি হয়ে গেছে যে এখন আর চা খেতে ইচ্ছে করছে না।
চলে এসেছিলাম বাবা বিশ্বনাথ ঘাটের কাছে। আগে কিন্তু এটা অ্যাক্সেসিবল ছিল না। 2021-এ নতুন করে রেনোভেশন হওয়ার পরেই কিন্তু এখন কাশী বিশ্বনাথ মন্দির থেকে সরাসরি গঙ্গা ঘাটে আসা যায়। এখানে কিন্তু বেশ সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোর মতো হচ্ছে, যেগুলো কিন্তু ওয়েল ডেকোরেটেড এবং খুব নতুন রকমভাবে বেনারসকে লাগছিল। মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন 24 ঘন্টা জ্বলে। কথায় আছে মা পার্বতীর অভিশাপেই নাকি এখানে চিতার আগুন জ্বলে। একবার মা পার্বতী মণিকরণ মানে কানের দুল এই ঘাটের মধ্যে পড়ে গিয়েছিল, যা খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে তিনি অভিশাপ দিয়েছিলেন এই ঘাটে সবসময় আগুন জ্বলবে, যেটা আজ পর্যন্ত বন্ধ হয়নি। বেনারস এমন একটি জায়গা যেখানে ইতিহাস পুরাণ মিলেমিশে একাকার। আমার আজকে পুরো দিনের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে। পছন্দ হলে লাইক করবে, কমেন্টসে জানাবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধবদের সাথে বা চেনা পরিচিত লোকদের সাথে। বাকিবাদের ব্লগটা হেল্প করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমার চ্যানেল ট্রাভেল উইথ পূজা যারা এখনই সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসবো আমি আবার নতুন অনেক ব্লগ দিয়ে।